ভাবুন তো, এমন একটি বাড়ি যার চারপাশে মাইলের পর মাইল কোনো মানুষ নেই, নির্জন, রহস্যময় আর ভয়ঙ্কর। কিন্তু এই বাড়ির সবচেয়ে অদ্ভুত ক্ষমতা হলো এটি মানুষের যে কোনো ইচ্ছা মুহূর্তের মধ্যেই সত্যি করে দেয়। বহু বছর আগে এই বাড়ির প্রথম মালিককে তাদের নিজের ছেলেই তাদের হত্যা করে। তারপর থেকে সবাই বিশ্বাস করতে শুরু করে এই বাড়িতে কোনো অশুভ শক্তির বসবাস রয়েছে। কিন্তু এসব গুজবকে উপেক্ষা করে এক দম্পতি এখানে থাকতে আসে। মজা করে তারা বলে, যদি এখন আমাদের সামনে $1 মিলিয়ন চলে আসতো। আর ঠিক পরের মুহূর্তেই তাদের সামনে হাজির হয়ে যায় $1 মিলিয়ন। এরপর একের পর এক ইচ্ছা পূরণ হতে থাকে আর তারা অল্প সময়ে বিলাসবহুল জীবন পেয়ে যায়। কিন্তু খুব শীঘ্রই তারা বুঝতে পারে এই বাড়ি কখনই বিনামূল্য কিছু দেয় না। প্রতিটি ইচ্ছার বিনিময়ে দিতে হয় এক ভয়ঙ্কর মূল্য। তাহলে কি তারা এই অভিশপ্ত বাড়ি থেকে জীবিত বের হতে পারবে, নাকি তারাও হয়ে যাবে এই বাড়ির আরেকটি রক্তাক্ত ইতিহাস? জানতে হলে গল্পের শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। গল্পের শুরুতেই আমরা ম্যাট এবং নাদিয়া নামের এক তরুণ দম্পতিকে দেখতে পাই, যারা তাদের নতুন বাড়িতে থাকার জন্য এসেছে। এই বাড়িটি এমন এক নির্জন এলাকায় অবস্থিত যার চারপাশে আর কোনো বাড়ি বা জনবসতি নেই। শহরের কোলাহল ও ব্যস্ত জীবন থেকে ক্লান্ত হয়ে ম্যাট এবং নাদিয়া এমন একটি শান্ত বাড়ি খুঁজছিল। আর এই সুন্দর বাড়িটি ম্যাট খুব কম দামি পেয়ে যায়। যখন তারা দুজনে বাড়ির ভেতরে ঢোকে তখন দেখে যে বাড়ির অবস্থা খুবই খারাপ। মনে হচ্ছিল যেন বাড়িটি বহু বছর ধরে খালি পড়ে আছে। তাই তারা দুজনে মিলে বাড়ি পরিষ্কার করতে শুরু করে। ঘরে যত ফালতু আর অপ্রয়োজনীয় জিনিসপত্র ছিল ম্যাট সেগুলো জানালা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলতে থাকে। রান্নাঘর পরিষ্কার করার সময় নাদিয়া একটি মরা পাখি দেখতে পায়। সেটিকে কবর দেওয়ার জন্য সে বাইরে নিয়ে যায়। কিন্তু ঠিক তখনই উপরে জানালা থেকে ম্যাট নাদিয়াকে ডাক দেয়, যার ফলে নাদিয়ার নজর উপরের দিকে ম্যাটের উপর চলে যায়। কিন্তু যখন সে আবার নিচে পাখিটার দিকে তাকায় তখন দেখে যে পাখিটি সেখানে নেই, সেটি গায়েব হয়ে গেছে। এটা দেখে নাদিয়ার খুব অদ্ভুত লাগে এবং সে ভাবতে থাকে যে হঠাৎ পাখিটি কোথায় চলে গেল। অন্যদিকে ঘরের ভেতরে ম্যাট দেওয়ালে একটি অদ্ভুত জিনিস দেখতে পায়। সেটা ভালো করে দেখার জন্য সে দেওয়ালের ওয়ালপেপারটি ছিঁড়ে ফেলে এবং সেখানে একটি বড় দরজা দেখতে পায়। কিন্তু সেটি খোলার জন্য চাবির প্রয়োজন ছিল। এবার ম্যাট সে দরজার চাবি খুঁজতে শুরু করে এবং বাইরে ছুঁড়ে ফেলা আবর্জনা স্তূপের মধ্যে সে চাবিটি পেয়েও যায়। এরপর সে চাবি দিয়ে ঘরের দরজাটি খোলে। ততক্ষণে নাদিয়াও সেখানে চলে আসে। তারা দুজনে দেখে যে ভেতরে একটি কুচকুচো অন্ধকার ঘর রয়েছে। আর যেমনই তারা দুজনে সেই ঘরের ভেতরে পা রাখে অমনি বাইরের লাইটগুলো হঠাৎ দপদপ করতে শুরু করে। এটা দেখে তাদের মনে হয় যে কোথাও কোনো সমস্যা আছে। এই সমস্যা দূর করার জন্য ম্যাট বলে যে তাদের একজন ইলেকট্রিশিয়ানকে ডাকা উচিত। এই বলে সে সেখান থেকে চলে যায় এবং নাদিয়া সেই অন্ধকার ঘরের সামনে একাকী দাঁড়িয়ে থাকে। নাদিয়া তখন ভাবছিল যে এই ঘরের ভেতরে যাওয়া উচিত কি উচিত নয়। কিন্তু তখনই নাদিয়ার মনে একটা অদ্ভুত ভয় কাজ করে। তাই সেও ম্যাটের পেছনে পেছনে চলে যায়। এইভাবে রাত কেটে যায় এবং পরের দিন নাদিয়া একজন ইলেকট্রিশিয়ানকে ফোন করে। কিছুক্ষণের মধ্যে লাইট দপদপ করা সমস্যা ঠিক করতে একজন ইলেকট্রিশিয়ান আসে। সে বাড়ির লাইটগুলো পরীক্ষা করতে করতে নিচের বেসমেন্ট মানে মাটির নিচে ঘরে পৌঁছায় এবং সেখানকার দৃশ্য দেখে অবাক হয়ে যায়। কারণ পুরো বেসমেন্টটি বিদ্যুতের তারে ঠাসা ছিল। এমন কোনো কোণ ছিল না যে যেখানে তার ছিল না। সেই তারগুলো অনেক পুরনো আমলের ছিল। ইলেকট্রিশিয়ানও বলে যে সে আজ পর্যন্ত তার জীবনে এমন জিনিস কখনো দেখেনি। যাই হোক, ইলেকট্রিশিয়ান কোনো মতে বাড়ির লাইট ঠিক করে দিয়ে যাওয়ার সময় ম্যাটকে জিজ্ঞাসা করে, তুমি এই বাড়িটি কেন কিনলে? এই বাড়ির প্রথম মালিককে এই বাড়ির ভেতরেই খুন করা হয়েছিল এবং সেই দিনের পর থেকে কেউ এই বাড়িতে থাকতে রাজি হয়নি। ইলেকট্রিশিয়ানের কথা শুনে ম্যাট খুব ভয় পেয়ে যায় এবং ইন্টারনেট ঘেটে এই বাড়ির ব্যাপারে খোঁজখবর নিতে শুরু করে। অনুসন্ধানের সময় সে ইন্টারনেটে একটি পুরনো খবরের কাগজে থমসন ফ্যামিলির কথা জানতে পারে, যারা একটি দম্পতি ছিল। সেখানে লেখা ছিল যে এই বাড়িতে থাকা দম্পতিকে তাদের নিজের ছেলেই খুন করেছিল, যার নাম ছিল জন। তদন্তের সময় জন পুলিশকে বলেছিল যে এই বাড়িটি তাকে দিয়ে এই খুন করিয়েছে। এটা দেখে ম্যাটের মনে হয় এটি একটি মিথ্যা গল্প। অনেক সময় ধরে রিসার্চ করার পর সে খুব ক্লান্ত হয়ে পড়ে। তারপর সে তার স্ত্রীর অজান্ত সে অন্ধকার ঘরে গিয়ে বসে মদ খেতে শুরু করে। বোতলে আগে থেকেই মাত্র 2 ঢোক মদ বাকি ছিল, যা খেয়ে সে বোতলটি খালি করে দেয় এবং মনে মনে ভাবে যদি খাওয়ার জন্য আরেকটি বোতল পাওয়া যেত। ঠিক তখনই হঠাৎ লাইটগুলো দপদপ করতে শুরু করে এবং কিছুক্ষণের জন্য কারেন্ট চলে যায়। আর যখন আবার লাইট আসে তখন সে দেখে যে তার সামনে একটি মদের বোতল পড়ে আছে। এটি দেখে তার চোখ কপালে উঠে যায়। সে যখন বোতলটি হাত দিয়ে পরীক্ষা করে তখন বুঝতে পারে যে এটি একটি আসল বোতল, অর্থাৎ এই ঘরটি মানুষের যে কোনো ইচ্ছা পূরণ করতে পারে। পরের দিন সকালে নাদিয়া ঘুম থেকে উঠে সে দেখে যে ম্যাট বিছানায় নেই। তাই সে ম্যাটকে খুঁজতে খুঁজতে সে অন্ধকার ঘরের দিকে যায়। সেখানে গিয়ে ঘরের ভেতরের দৃশ্য দেখে সে অবাক হয়ে যায়। পুরো ঘরটি দামি দামি পেন্টিং এবং নতুন নতুন দামি জিনিসে ভরে গিয়েছিল। আর ম্যাট সেখানে অত্যন্ত খুশি মনে বসেছিল। ম্যাট নাদিয়াকে জানায় যে এই ঘরের মধ্যে মানুষের যে কোনো ইচ্ছা পূরণ করার এক অলৌকিক ক্ষমতা রয়েছে। সে নাদিয়াকে বলে, তোমার মনে যা কিছু পাওয়ার ইচ্ছা আছে তুমি শুধু মন থেকে চাও আর সেটা তোমার সামনে হাজির হয়ে যাবে। ম্যাটের এই কথা শুনে নাদিয়ার মনে হয় ম্যাট তার সাথে রসিকতা করছে, তাই সে হাসতে শুরু করে। কিন্তু ম্যাট তাকে জোর দিয়ে বলে, তুমি অত্যন্ত একবার
চেষ্টা করেই দেখো না। তখন নাদিয়া বলে আচ্ছা ঠিক আছে, আমার এই মুহূর্তে একটা চাকরির খুব দরকার, তাহলে আমি সেটাই চাইছি। তখন ম্যাট তাকে বুঝিয়ে বলে যে এই ঘর কোনো চাকরি দিতে পারবে না, তাকে কোনো বস্তু বা জিনিস চাইতে হবে। এরপর নাদিয়া চোখ বন্ধ করে $1000 ইচ্ছা প্রকাশ করে এবং চোখের পলক ফেলতেই তার সামনে $1000 চলে আসে। তবুও নাদিয়ার পুরোপুরি বিশ্বাস হচ্ছিল না, তাই সে এবার পরীক্ষা করার জন্য $1 মিলিয়ন ইচ্ছা প্রকাশ করে। আগের বারের মতোই এবারও চোখের পলকে তাদের সামনে $1 মিলিয়ন এসে হাজির হয়। এবার নাদিয়ার বিশ্বাস হয়ে যায় যে এটি কোনো সাধারণ ঘর নয়, বরং মানুষের প্রতিটি স্বপ্ন ইচ্ছে পূরণ করার এক জাদুকরী ঘর। এরপর আর কি, তারা দুজনে সেই ঘরের কাছে একের পর এক দামি জিনিস চাইতে শুরু করে এবং সেই সমস্ত জিনিস তাদের চোখের সামনে হাজির হতে থাকে। তারা দামি ওয়াইন, মহামূল্যবান পোশাক, হিরে সোনা, অনেক রকমের খাবার এবং প্রচুর টাকা জমিয়ে ফেলে। তারা দুজনে রাতারাতি কোটিপতি হয়ে যায় এবং খুব আনন্দের সাথে তাদের দিন কাটতে থাকে। এক রাতে নাদিয়া ম্যাটকে জিজ্ঞাসা করে, আচ্ছা এই ঘরটা আমাদের এত সব ইচ্ছা কিভাবে পূরণ করছে? কিন্তু ম্যাট বলে, আমাদের এই বিষয়ে একদমই মাথা ঘামানো উচিত নয়, আমাদের কাজ শুধু এই জীবনটাকে উপভোগ করা। এইভাবে তারা দুজনে পরবর্তী বেশ কিছুদিন বিলিয়নীদের মতো বিলাসবহুল জীবন কাটাতে থাকে। প্রতিবার যখনই তারা কোনো ইচ্ছে করত অমনি লাইটগুলো দপদপ করে উঠত এবং বেসমেন্টের সেই ঘরে তাদের সমস্ত ইচ্ছে সাথে সাথে পূরণ হয়ে যেত। তারা দুজনে নাচ গান করত, পার্টি করত এবং জীবনের ভরপুর আনন্দ নিচ্ছিল। কিন্তু তাদের এই জাঁকজমকপূর্ণ জীবন বেশি দিনের অতিথি ছিল না এবং এবার তাদের জীবনে খারাপ দিন শুরু হতে চলেছিল। এই ঘরটি যদিও দুনিয়ার সমস্ত জিনিস দিতে পারত, কিন্তু একটা জিনিস ছিল যা তাদের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল। ঘরটি চাইলে তাদের সেই জিনিসটাও দিতে পারত, কিন্তু তারা দুজনে ঘর থেকে সেই জিনিসটা চাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিল না। আর সেই জিনিসটি অন্য কিছু নয়, সেটি ছিল একটি সন্তান। একদিন ম্যাট নাদিয়াকে বাচ্চাদের একটি দোলনা উপহার দেয়, যা ছিল এই কথার ইঙ্গিত যে তাদের সন্তানের জন্য আবার চেষ্টা করা উচিত। ম্যাট নাদিয়াকে বোঝায় যে তাদের আরো একবার চেষ্টা করা দরকার, কিন্তু নাদিয়ার জন্য প্রস্তুত ছিল না, কারণ এর আগেও তার দুবার গর্ভপাত হয়েছিল। নাদিয়া খুব মনমরা ও চিন্তিত হয়ে পড়ে। বেশ কিছুক্ষণ একা একা ভাবার পর সেই জাদুকরী ঘরে যায় এবং একটি সন্তানের ইচ্ছে প্রকাশ করে বসে, আর ঘরটি তাকে একটি জ্যান্ত সন্তান এনেও দেয়। যখন ম্যাট ঘরে এসে নাদিয়ার কোলে একটি বাচ্চা দেখে সে ভীষণ রেগে যায়। সে নাদিয়াকে বকাঝকা করতে শুরু করে এবং বলে, তোমার আমার অনুমতি ছাড়া ঘর থেকে একটা বাচ্চা নেওয়া একদমই উচিত হয়নি। এই নিয়ে তাদের দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে তর্কাতর্কি চলে। নাদিয়া বলে যে সে এই শর্টকাট রাস্তা এই কারণেই বেছে নিয়েছে যাতে তাকে আবার গর্ভপাতের কষ্ট সহ্য করতে না হয়। সেই বলে, আমরা এই সন্তানকে নিয়ে খুব সুখে থাকবো। কিন্তু ম্যাট এই বাচ্চাকে মেনে নিতে কোনোভাবেই প্রস্তুত ছিল না। সে নাদিয়াকে বলে, তুমি এখনই ওই ঘরে যাও এবং ঘরকে বলো এই বাচ্চাটিকে ফেরত নিয়ে নিতে। এখন নাদিয়া না চাইতেও সে ঘরে আসে এবং বাচ্চাটিকে অদৃশ্য করার চেষ্টা করে, কিন্তু মন থেকে সে সেটা করতে পারছিল না। তাই সে বাচ্চাটিকে ম্যাটের কোলে দিয়ে দেয়। এরপর নিজের কোলে বাচ্চাটিকে নেওয়ার পর ম্যাটও আবেগপ্রবণ হয়ে পড়ে। সে নিজেও বাচ্চাটিকে অদৃশ্য করার ইচ্ছে প্রকাশ করতে পারে না এবং বাচ্চাটিকে আবার নাদিয়ার কোলে ফিরিয়ে দেয়। অবশেষে তারা দুজনে সিদ্ধান্ত নেয় যে তারা এই বাচ্চাটিকে নিজেদের সন্তানের মতোই বড় করবে এবং এইভাবে তারা একটি সন্তানের বাবা মা হয়ে ওঠে। বাচ্চাটিকে পেয়ে নাদিয়া অত্যন্ত খুশি ছিল, কিন্তু ম্যাটের মনে এই বাচ্চার প্রতি বিন্দুমাত্র কোনো ভালোবাসা বা টান ছিল না। ম্যাটের পুরো মন পড়েছিল সেই রহস্যময় ঘরের উপর এবং এই ঘরের ব্যাপারে আরো গভীর তথ্য ও রহস্য উদ্ঘাটন করতে চাইছিল। এই রহস্যের শেষ কোথায় তা জানার জন্য ম্যাট আবারও রিসার্চ করতে শুরু করে। সে জানতে পারে যে ছেলেটি এই বাড়ির আগের মালিকদের অর্থাৎ নিজের বাবা মাকে খুন করেছিল সে এখনো বেঁচে আছে এবং একটি মানসিক হাসপাতালে দিন কাটাচ্ছে। এটা জানার পর ম্যাট ঘর থেকে চেয়ে নেওয়া টাকার স্তূপ থেকে কিছু টাকা নিজের পকেটে রাখে এবং জনের সাথে দেখা করার জন্য রওনা দেয়। হাসপাতালে পৌঁছানোর পর নার্স ম্যাটকে জিজ্ঞাসা করে, তুমি কি কোনো রিপোর্টার? কারণ গত 45 বছর ধরে জনের সাথে দেখা করতে পরিবারের কোনো সদস্য বা চেনা কেউ আসেনি। এই কথা শুনে ম্যাট মিথ্যা বলে দেয় যে সেও একজন রিপোর্টার। কিছুক্ষণ পর জন সেখানে আসে। সে এখন পুরোপুরি বৃদ্ধ হয়ে গেছে। জন পেছনের টেবিলে বসে ম্যাটকে দেখে বলে, আমি তোমারই অপেক্ষা ছিলাম। এটা শুনে ম্যাটের একটু অদ্ভুত লাগে এবং সে সরাসরি জনকে জিজ্ঞাসা করে, তুমি এই ঘরটার ব্যাপারে কি জানো আর তুমি কেন নিজের বাবা মাকে খুন করেছিলে? তখন জন হাসতে হাসতে বলে, আমি আমার বাবা মাকে মারিনি, বরং ওই ঘরটা আমাকে দিয়ে এই কাজ করিয়েছিল। আমি জানি তুমি এখন খুব মজে আছো, ভালো ভালো খাওয়া দাওয়া, দামি পোশাক আর রাজকীয় আনন্দ, কিন্তু খুব শীঘ্রই এর মাসুল তোমাকে গুনতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়িটা ছেড়ে চলে যাও। ম্যাটের কাছে জনের মানসিক অবস্থা ঠিক মনে হয় না, তাই সে তাকে সেখানে ফেলে রেখে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ফেরার পথে ম্যাট একটি পেট্রোল পাম্পে গাড়ি থামায় তেল নেওয়ার জন্য। তেল নেওয়ার পর ম্যাট যখন কর্মচারীকে টাকা দেওয়ার জন্য পকেটে হাত দেয় তখন দেখে যে তার হাতে টাকার বদলে শুধু ছাই উঠে আসছে। এটা দেখে সে খুব ঘাবড়ে যায় এবং অন্য পকেট থেকে তার নিজের আসল টাকা দিয়ে সোজা বাড়ি পৌঁছায়। সে ভাবতে থাকে যে আসার সময় তো সে পকেটে অনেক টাকা নিয়েছিল, তাহলে হঠাৎ সে টাকা কোথায় গায়েব হয়ে গেল। এবার এই বিষয়টি নিশ্চিত করার জন্য সে ঘর থেকে চেয়ে নেওয়া কিছু টাকা জানালা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। আর দেখতে দেখতে সে টাকাগুলো মুহূর্তে বাতাসে
বাতাসে মিলিয়ে যায়। এরপর ম্যাট ঘর থেকে চেয়ে নেওয়া একটি দামি পেন্টিং এর অর্ধেক অংশ ঘরের ভেতরে এবং বাকি অর্ধেক জানালার বাইরে রাখে। কিছুক্ষণের মধ্যে পেন্টিং এর যে অংশটি বাড়ির বাইরে ছিল তা পুরো ছাই হয়ে যায় এবং ভেতরের অংশটি একদম ঠিকঠাক থাকে। এটা দেখে ম্যাট আসল সত্যটা বুঝতে পারে তারা এই জাদুকরি ঘর থেকে পাওয়া কোনো জিনিসই বাড়ির বাইরে নিয়ে যেতে পারবে না, নিয়ে গেলে তা মুহূর্তে নষ্ট হয়ে ছাই হয়ে যাবে। ম্যাট এবার ঘরের দেওয়াল ভাঙতে শুরু করে যাতে সে জানতে পারে যে এই ঘরের পেছনে আসলে কি লুকিয়ে আছে। কিন্তু দেওয়ালের ভেতরে জটপাকানো রহস্যময় বৈদ্যুতিক তার ছাড়া আর কিছুই ছিল না, সব জায়গায় শুধু তার আর তার। দেওয়াল ভাঙার এই প্রচন্ড শব্দ শুনে নাদিয়া সেখানে চলে আসে। নাদিয়া তখন বাচ্চাটিকে কোলে নিয়ে বাইরে যাওয়ার জন্য পা বাড়াচ্ছিল, কিন্তু ম্যাট তাকে শক্ত করে ধরে আটকে দেয় এবং বলে যে বাচ্চাটাকে বাইরে নিয়ে যাওয়া একদম নিরাপদ নয়। সে তখন নাদিয়াকে আসল কারণটা বুঝিয়ে বলতে পারেনি, কিন্তু সে নিজে জানতো যে ওই ঘর থেকে সৃষ্টি হওয়া যে কোনো কিছু বাড়ির বাইরে গেলেই ধ্বংস হয়ে যাবে। কিন্তু ম্যাটের এত বারণ সত্ত্বেও নাদিয়া তার কথা না শুনে বাচ্চাটাকে নিয়ে জোর করে বাইরে চলে যায়। বাইরে পা রাখতেই বাচ্চাটি প্রচন্ড চিৎকার করে কাঁদতে শুরু করে এবং তার গায়ের রং ও চামড়া দ্রুত বদলে যেতে থাকে। এটা দেখে নাদিয়া ভয়ে চিৎকার করে ওঠে। নাদিয়ার গলার আওয়াজ শুনে ম্যাট ছুটে বাইরে আসে এবং তাদের দুজনকে টেনে ঘরের ভেতরে নিয়ে যায়। ঘরের ভেতরে আসতেই তারা যা দেখে তাতে তাদের পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে ছোট্ট শিশুটি আর শিশু নেই। বাইরের পরিবেশের সংস্পর্শে এসে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সে দ্রুত বয়সের গতি পেরিয়ে একটি 8 বছরের ছেলেতে পরিণত হয়েছে। এখানে ম্যাট নাদিয়ার কাছে ঘরের সমস্ত সত্য প্রকাশ করে দেয়। সে জানায় যে এই ঘর আমাদের সব ইচ্ছে পূরণ করতে পারে ঠিকই, কিন্তু এর দেওয়া কোনো কিছুই আমরা বাড়ির বাইরে নিয়ে যেতে পারবো না। বাইরে নিয়ে গেলেই তার নিমিষে বছরের পর বছর পুরনো হয়ে ছাই হয়ে যাবে। এটা শুনে নাদিয়া কান্নায় ভেঙে পড়ে এবং তারা দুজনে সিদ্ধান্ত নেয় যে এই বাচ্চাটিকে তারা সারা জীবন বাড়ির ভেতরেই বন্দি করে রাখবে, কখনই বাইরে যেতে দেবে না, না হলে সে মারা যাবে। এইভাবে দিন কাটতে থাকে। নাদিয়া ঘরের ভেতরেই বাচ্চাটিকে পড়াশোনা থেকে শুরু করে পৃথিবীর সবকিছু শেখাতে শুরু করে। সে তাকে নিজের আপন সন্তান বলে মেনে নেয় এবং তার নাম রাখে সেন। কিন্তু সেন বাকি 5টা সাধারণ বাচ্চার চেয়েও অনেকটাই আলাদা ও অদ্ভুত ছিল। এমনকি খাওয়ার সময় সে খাবারের বদলে বরফ খেত। তবে এসব অদ্ভুত আচরণ সত্ত্বেও নাদিয়া সেনকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসত। নাদিয়া সেনকে বুঝিয়েছিল যে সে ঘরের বাইরে যেতে পারবে না, কারণ বাইরে খুব বিপজ্জনক মানুষ থাকে যারা তাকে মেরে ফেলবে। এই কথা শুনে সেন খুব মনমরা হয়ে থাকত এবং ঘরের জানালা ও দরজা দিয়ে বাইরের পৃথিবীকে এক দৃষ্টিতে দেখত। নাদিয়া যখনই বাইরে যেত বা ঘরে ফিরত সে দরজায় তালা লাগিয়ে দিত যাতে সেন কোনোভাবেই বাইরে বের হতে না পারে। একদিন সেন যখন ঘরে একটি স্নোগ্লাব মানে কাঁচের তৈরি খেলনা নিয়ে খেলছিল তখন সেখানে ম্যাট আসে। ম্যাটের মনে সেনের প্রতি কোনো ভালোবাসা ছিল না, তাই সে সেনকে বকাঝকা করে বলেন যে তার সেখানে খেলা উচিত হয়নি। ভয়ে সেনের হাত থেকে স্নোগ্লাবটি নিচে পড়ে ভেঙে যায়। ম্যাটের এই ব্যবহারে সেন খুব কষ্ট পায়। রাতে সেন তাদের ঘরে দরজার আড়ালে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে ম্যাট ও নাদিয়ার কথা শুনতে পায়। তারা দুজনে সে জাদুকরি ঘরের ব্যাপারে কথা বলছিল। এটা শুনে সেনের মনে সন্দেহ জাগে যে নিশ্চয়ই ঘরে এমন কিছু আছে যা তার জানা নেই। সে ভাবতে থাকে যে তারা দুজনে কেন তাকে ঘরের বাইরে যেতে দেয় না এবং ওই ঘর থেকে দূরে থাকতে বলে। তাই সেন একটি টর্চ নিয়ে ঘরের ভিতরে তদন্ত শুরু করে। খুঁজতে খুঁজতে সে সোজা নিচের বেসমেন্টে পৌঁছায় যেখানে জটপাকানো বৈদ্যুতিক তারগুলো ছিল। সেই তারের জঙ্গল পেরিয়ে অবশেষে সে সেই জাদুকরি ঘরের সামনে পৌঁছায় এবং ঘরের আসল রহস্য জেনে ফেলে। সেই রাতে সারা বাড়ি জুড়ে লাইটগুলো দপদপ করতে থাকে, কিন্তু ম্যাট ও নাদিয়া গভীর ঘুমে থাকায় কিছুই টের পায়নি। পরের দিন সকালে যখন ম্যাটের ঘুম ভাঙে সে দেখে তার পাশে একটি নতুন স্নোগ্লাব রাখা আছে এবং কিছুটা দূরে আগের দিনের ভেঙে যাওয়া গ্লোবটি পড়ে রয়েছে। এটি দেখে সে খুব চিন্তিত হয়ে পড়ে যে এই নতুন খেলনাটি কে তৈরি করলো। ম্যাট সরাসরি নাদিয়ার কাছে যায় এবং তাকে জাগিয়ে জিজ্ঞাসা করে, তুমি কি এই গ্লোবটি ওই ঘর থেকে চেয়েছো? নাদিয়া বলে, না, আমি তো এমন কিছুই চাইনি। ঠিক তখনই ঘরের লাইটগুলো আবার দপদপ করতে শুরু করে এবং তারা বুঝতে পারে যে এই কাজ সেনের। তারা দুজনে দৌড়ে সেই ঘরের দিকে যায় এবং ভেতরের দৃশ্য দেখে স্তব্ধ হয়ে যায়। যেহেতু সেনকে বাইরে যেতে দেওয়া হতো না তাই তার মনে সবসময় বাইরে যাওয়ার ইচ্ছে ছিল। এই জন্য সেই ঘরের কাছে নিজের জন্য এক বিশাল আউটডোর এরিয়া চেয়ে নিয়েছিল। ঘরের ভেতরেই এখন দেখা যাচ্ছিল এক খোলা আকাশ এবং বিশাল জঙ্গল, আর সেন সেখানেই মনের আনন্দে খেলা খেলছিল। নাদিয়া তার ছেলের বানানোর এই সুন্দর পৃথিবী দেখে খুব খুশি হয় এবং তার সাথে খেলতে শুরু করে। কিন্তু ম্যাট সেনের এই কাজে মোটেও খুশি ছিল না। তার ভয় ছিল যে সেন যদি ভুল করে ওই ঘর থেকে কোনো বন্দুক বা বিপজ্জনক কিছু চেয়ে বসে তবে তাদের সবার জীবন হুমকিতে পড়বে। তাই সে সেনের হাত ধরে তাকে জোর করে ঘরের ভেতরে ফিরিয়ে আনে। ম্যাট সেই ঘরের চাবি নিজের কাছে লুকিয়ে রাখে এবং সেনকে সেখানে যেতে নিষেধ করে। কিন্তু নাদিয়া ম্যাটকে বাধা দিয়ে বলে, আমরা তো আগে সেনকে বাইরে যেতে দিচ্ছি না। এখন বেচারা নিজের জন্য একটা আলাদা পৃথিবী বানিয়ে নিয়েছে, তাই আমাদের তাকে আটকানো উচিত নয়। আর ওখানে তো তার জীবনের কোনো ভয়ও নেই। কিন্তু ম্যাট নাদিয়ার কথা না শুনে বলে, সেন এখনো অবুঝ। আমার ভয় হচ্ছে সে যদি ভুল করে এমন কিছু চেয়ে বসে যা আমাদের দুজনের জন্য বিপদ ডেকে আনবে। ঠিক তখনই ঘরের ফোন বেজে ওঠে। অনুমতি থাকা সত্ত্বেও সেন ফোনটি তুলে নেয়, কিন্তু ম্যাট দ্রুত তার হাত থেকে ফোনটি কেড়ে নিয়ে নিজে কথা বলতে শুরু করে। ফোনের ওপাশে ছিল জন। সে ওপাশ থেকে
অন্যদিকে সেনের গলার আওয়াজ শুনে বোঝা যায় যে ম্যাট সেই ঘর থেকে একটি সন্তান চেয়ে নিয়েছে। এবার ম্যাটও জনের কাছে কোনো কিছু লুকায় না, সে সরাসরি জিজ্ঞাসা করে আমরা এই বাচ্চার হাত থেকে কিভাবে রেহাই পাবো। এদিকে রান্নাঘরে থাকা অন্য একটি ফোন থেকে নাদিয়া লুকিয়ে লুকিয়ে তাদের সব কথা শুনছিল। জন ম্যাটকে তার জীবনের আসল এবং সবচেয়ে ভয়ানক সত্যটি জানায়। সে বলে আমিও কোনো সাধারণ মানুষ নই, আমি ওই ঘরের কাছে চাওয়া এক ইচ্ছে ছাড়া আর কিছুই নয়। আমি আমার বাবা মাকে এই কারণেই খুন করেছিলাম, কারণ আমি বাইরের পৃথিবী দেখতে চেয়েছিলাম। কিন্তু যখন আমি এই বাড়ি থেকে বাইরে বেরোতাম তখনই আমার বয়স দ্রুত বাড়তে থাকে। আমি যখন এই ঘরের কাছে মুক্তির উপায় জানতে চাইলাম তখন ঘরটি বলল এই অভিশাপ থেকে মুক্তি পেতে হলে যে ইচ্ছে করে তোমাকে এখানে এনেছে তাকে হত্যা করতে হবে। এই কারণেই আমি আমাকে জন্ম দেওয়া সে মহিলাকে এবং তার সাথে তার স্বামীকেও খুন করেছিলাম, আর সে অপরাধী আজ আমি এই হাসপাতালে বন্দী। জেন ম্যাটকে সতর্ক করে বলে যে তার এবং সেনের গল্প একদম এক। যদি সেনকে বাঁচাতে হয় এবং তাকে বাইরে আলো দেখতে হয় তবে সেনকে যে মন থেকে চেয়েছে তাকে মরতে হবে। যদি ম্যাট তাকে চেয়ে থাকে তবে ম্যাটকে নিজের বলিদান দিতে হবে, আর যদি নাদিয়া চেয়ে থাকে তবে ম্যাটকে নিজের স্ত্রীকে খুন করতে হবে। এদিকে রান্নাঘরের ফোনে লুকিয়ে এসব কথা শুনছিল নাদিয়া। এই নিষ্ঠুর সত্য জানার পর সে মারাত্মক ভেঙে পড়ে। সে গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। ম্যাট তার জন্য খুব দুশ্চিন্তা করতে শুরু করে। নাদিয়া এক পর্যায়ে সেনকে জীবন দেওয়ার জন্য নিজে আত্মহত্যা করার কথাও ভাবে, কিন্তু শেষ পর্যন্ত সে তা করতে পারে না। এদিকে বাড়িতে ম্যাট টেবিলে বসে সেনের সাথে একাই রাতের খাবার খাচ্ছিল। সেন ম্যাটকে জিজ্ঞাসা করে আমার মা কোথায় গেছে, এবং সে আরো অনেক প্রশ্ন করতে থাকে। বিরক্ত হয়ে ম্যাট রাগের মাথায় সেনকে জানিয়ে দেয় যে সে তাদের আসল সন্তান নয় এবং এই পৃথিবীতে তার আপন বলতে কেউ নেই। শুধু তাই নয়, রাগের চোটে ম্যাট সেনকে সে জাদুকরি ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। সেন কাঁদতে কাঁদতে উপরে নিজের ঘরে চলে যায়। কিছুক্ষণ পর ম্যাট নিজের ভুল বুঝতে পারে। সে সেনের ঘরে গিয়ে তার কাছে ক্ষমা চায় এবং সেই রাতে তারা দুজনে একসাথেই ঘুমায়। নাদিয়া যখন রাতে বাড়ি ফিরে তখন তাদের দুজনকে একসাথে এভাবে ঘুমাতে দেখে তার খুব ভালো লাগে। পরের দিন সকালে ম্যাটের চোখ খুললে সে দেখে নাদিয়া ফিরে এসেছে। ম্যাট নাদিয়াকে জড়িয়ে ধরে বলে যে সে তার জন্য খুব চিন্তিত ছিল এবং সেনের উপর চিৎকার করার জন্য ও নাদিয়ার সাথে ঝগড়া করার জন্য ক্ষমা চায়। কথা বলতে বলতে তারা দুজনে একে অপরের খুব কাছাকাছি চলে আসে এবং ঘরে যখন তারা অন্তরঙ্গ হচ্ছিল তখন সেন দরজার আড়াল থেকে লুকিয়ে তাদের দেখছিল। সেন মনে মনে নাদিয়ার প্রতি এক অদ্ভুত আকর্ষণ অনুভব করতে শুরু করে এবং সে নিজেও এবার এই সবকিছুর অভিজ্ঞতা পেতে চেয়েছিল। সে তাদের দুজনের ঘুমিয়ে পড়ার অপেক্ষা করে। ম্যাট ও নাদিয়া গভীর ঘুমে তলিয়ে গেলে সেন নিঃশব্দে এসে ম্যাটের পকেট থেকে বাড়ির বাইরের দরজার চাবিটি চুরি করে নেয়। পরের দিন সকালে ম্যাট এবং নাদিয়া বাড়ির সদর দরজা খোলা দেখে বুঝতে পারে যে সেন বাইরে চলে গেছে। তারা ভয়ে কাঁপতে থাকে এই ভেবে যে সেন হয়তো এতক্ষণে মরে ছাই হয়ে গেছে, কিন্তু তখনই বাড়ির অন্য একটি অংশে সেনকে দেখে তারা স্তব্ধ হয়ে যায়। বাইরের পরিবেশের কারণে সেন এখন আর বাচ্চা বা কিশোর নেই, সে এখন একজন অত্যন্ত শক্তিশালী যুবকে পরিণত হয়েছে। সে তার বাবা মায়ের দিকে বন্দুক তাক করে তাদের হুমকি দিতে থাকে। নাদিয়া তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু এরই মধ্যে ম্যাট সেনের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাদের দুজনের মধ্যে মারাত্মক লড়াই শুরু হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে নাদিয়া প্রচন্ড ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় এবং মাথায় চোট পেয়ে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর ম্যাট নাদিয়াকে জাগিয়ে তোলে এবং কাঁদতে কাঁদতে বলে যে লড়াইয়ের সময় ভুল করে গুলি লেগে সেন মারা গেছে। নাদিয়া কান্নায় ভেঙে পড়ে। ম্যাট তাকে সান্ত্বনা দিয়ে জড়িয়ে ধরে ঘরের ভেতরে নিয়ে যায়। ঠিক এখানেই আসে এই গল্পের সবচেয়ে বড় এবং চমকে দেওয়া টুইস্ট। যে ম্যাট নাদিয়াকে কোলে তুলে ঘরের ভেতরে নিয়ে গেল সে আসলে ম্যাট নয়, সে হলো সেন। সে লড়াইয়ের পর ওই জাদুকরী ঘরের কাছে ইচ্ছে প্রকাশ করে নিজের রূপ বদলে হুবহু ম্যাটের মতো করে নিয়েছে। এদিকে অন্য ঘরে যেখানে লড়াই হয়েছিল আসল ম্যাটের জ্ঞান ফেরে। সে রক্তাক্ত অবস্থায় উঠে দাঁড়িয়ে পুরো বাড়িতে নিজের স্ত্রীকে খুঁজতে শুরু করে। বাড়ির লাইটগুলো আবার দপদপ করতে দেখে সে জাদুকরীর ঘরের দিকে দৌড়ে যায়। অন্যদিকে নাদিয়া তখনও বিন্দুমাত্র টের পায়নি যে তার পাশে বসে থাকা স্বামী আসলে তার নিজের ছেলে সেন। কিন্তু আস্তে আস্তে সে ম্যাটের আচরণের মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করে, আর কিছুক্ষণের মধ্যেই এই নকল ম্যাটের বরফ খাওয়ার অদ্ভুত অভ্যাস থেকে নাদিয়া শিউরে ওঠে এবং বুঝে যায় যে এটি ম্যাট নয়, এটা হলো সেন। সে ঘর থেকে রূপ বদলের বর পেয়ে ম্যাটের রূপ ধারণ করেছে। ওদিকে আসল ম্যাট একা সেই অভিশপ্ত বাড়ির ভিতরে বন্দী হয়ে ছটফট করতে থাকে। সে বুঝতে পারে যে সেন অলৌকিক ঘরের ক্ষমতার সাহায্যে নাদিয়াকে এই বাড়ি থেকে গায়েব করে অন্য কোনো নকল বাড়িতে নিয়ে চলে গেছে। এবার ম্যাট সেই ঘর থেকে বের হওয়ার জন্য ছটফট করতে থাকে। আসল ম্যাট সেই অভিশপ্ত বাড়ি থেকে বের হওয়ার জন্য নিজের পুরো শক্তি দিয়ে দেওয়াল ভাঙতে শুরু করে। অবশেষে সমস্ত জটপাকানো তার জঙ্গল পার করে সে জাদুকরী ঘরের ভেতরে পৌঁছায়, যা এখন একটি বিশাল জঙ্গলে পরিণত হয়েছিল, যেখানে বড় বড় গাছও ছিল। সেখানে গিয়ে ম্যাট বুঝতে পারে যে সেন ঘরের অলৌকিক ক্ষমতা ব্যবহার করে এই জায়গাটিকে অনেক বড় করে নিয়েছে এবং সেখানে তাদের বাড়ির মতোই একটি হুবহু নকল বাড়িও তৈরি করে ফেলেছে। সে এটাও বুঝতে পারে যে সেন ম্যাটের রূপ ধারণ করে নাদিয়াকে অপহরণ করেছে এবং এই নকল বাড়িতে এনে তার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করছে। এই কথা মাথায় আসতেই নিজের স্ত্রীকে ফিরে পাওয়ার জন্য ম্যাট সে জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়াতে শুরু করে এবং শেষ পর্যন্ত সে নকল বাড়িতে ভেতরে পৌঁছে যায়। সেখানে সেন তখন নাদিয়ার সাথে জবরদস্তি করার চেষ্টা করছিল। ম্যাটকে ভেতরে আসতে দেখে সেন আবার লড়াই
লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যায়। এখানে এসে নাদিয়া চরম বিভ্রান্তিতে পড়ে যায়, কারণ সে চিনতে পারছিল না যে আসল ম্যাটকে। তারা দুজনেই দেখতে হুবহু এক ছিল এবং দুজনেই নাদিয়াকে বলেছিল আমার সাথে এসো। এবার নাদিয়া বুদ্ধি খাটিয়ে হঠাৎ সেনের নাম ধরে ডাকে। নিজের নাম শুনতেই সেন চমকে নাদিয়ার দিকে তাকায় এবং নাদিয়া বুঝে যায় যে এটাই নকল মেট, মানে এটা হলো সেন। চিনে ফেলার পরপরই সে সেনকে এক প্রচন্ড ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। মাটিতে পড়ে যাওয়ার সাথে সাথেই সেন তার আসল রূপে ফিরে আসে। এরপর ম্যাট এবং নাদিয়া সেই ঘর থেকে বাইরে বেরোনোর চেষ্টা করে, কিন্তু তারা পারে না, কারণ সেন আগেই ঘরের কাছে ইচ্ছে প্রকাশ করে রেখেছিল যাতে তারা দুজনে এই বাড়িতেই ফেসে থাকে। হাজার চেষ্টা করার পরও যখন তারা বাড়ি থেকে বেরোতে পারছিল না, তখন ম্যাট এক জায়গায় স্থির হয়ে দাঁড়ায় এবং বেরোনোর জন্য কোনো উপায় ভাবতে থাকে। এখানে ম্যাট চালাকি করে ঘরের কাছে একটা নতুন ইচ্ছে প্রকাশ করে। সে চায় যে আমাদের দুজনের একটি নতুন রূপ যেন এই বাড়ির ভেতরেই থেকে যায়, আর আমাদের আসল রূপ যেন এই বাড়ি থেকে বাইরে চলে যেতে পারে। ঠিক তখনই হঠাৎ সেখানে সেন চলে আসে এবং ম্যাটকে ছুরি মেরে খুন করে ফেলে। এরপর সে নাদিয়াকে বোঝাতে শুরু করে তুমি ম্যাটকে ভুলে যাও এবং আমার সাথে থাকো। কিন্তু কথা বলতে বলতেই সেন হঠাৎ বুঝতে পারে যে যাদের সে আটকে রেখেছে তারা আসলে ম্যাট এবং নাদিয়ার নকল রূপ। আসল ম্যাট এবং নাদিয়া ততক্ষণে ঘর থেকে বেরোনোর জন্য জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করেছে। এটা দেখে সেন প্রচন্ড রেগে যায় এবং তীব্র গতিতে তাদের পেছনে তাড়া করে। দৌড়াতে দৌড়াতে ম্যাট ও নাদিয়ার আসল বাড়িতে পৌঁছে যায়। সেনও যখন আসল বাড়িতে পৌঁছায় সে লাফিয়ে পড়ে ম্যাটের ওপর আক্রমণ করে, কিন্তু এখানে ম্যাট বুদ্ধিমত্তার পরিচয় দেয়। সে সেনকে শক্ত করে ঝাপটে ধরে নিজের সাথে টেনে এক ঝটকায় বাড়ির বাইরে নিয়ে চলে আসে। নিজের জীবন বিপন্ন দেখে সেন ভয়ে আবার দরজার দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু সে ভিতরে ঢোকার আগেই নাদিয়া ভেতর থেকে শক্ত করে দরজা বন্ধ করে দেয়। এখন বাড়ির বাইরে চলে আসায় সেনের ওপর অভিশাপ কাজ করতে শুরু করে। সে দরজার ওপার থেকে নাদিয়াকে ভুল বোঝানোর চেষ্টা করে কাঁদতে কাঁদতে বলে প্লিজ মা, আমার জন্য দরজাটা খুলো। কিন্তু নাদিয়া ততক্ষণে সব সত্য বুঝে গেছে, তাই সে কান্না ভেজা চোখে জানালা দিয়ে দেখতে থাকে কিভাবে সেন দ্রুত বৃদ্ধি হতে শুরু করেছে। ধীরে ধীরে সেনের পুরো শরীর গলে যেতে থাকে এবং শেষ পর্যন্ত সে এক মুঠো ছাইয়ে পরিণত হয়। নাদিয়া বাইরে আসে এবং সেনের শরীরে সেই ছাই হাতে তুলে নিয়ে কাঁদতে থাকে, কারণ সে সেনকে নিজের সন্তানের মতোই ভালোবেসেছিল। এরপর ম্যাট নাদিয়ার কাছে আসে এবং তারা দুজনে একে অপরকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। এরপর দৃশ্য বদলে যায় এবং আমাদের কয়েক মাস পরের দৃশ্য দেখানো হয়। ম্যাট এবং নাদিয়া সে অভিশপ্ত বাড়ি ছেড়ে একটি নতুন বাড়িতে গিয়ে বসবাস শুরু করেছে এবং সেখানে খুব শান্তিতে দিন কাটাচ্ছে। কিন্তু কিছুদিনের মধ্যেই নাদিয়া একটু ভয় এবং দ্বিধা নিয়ে নিজের প্রেগন্যান্সির পরীক্ষা করে এবং সেই রিপোর্ট পজিটিভ আসে, অর্থাৎ এবার তাদের জীবনে তাদের নিজেদের একটি আসল সন্তান আসতে চলেছে। কিন্তু নাদিয়ার মনে একটা হালকা ভয় থেকেই যায় যে এই সন্তানটি কোনো সাধারণ সন্তান নাকি আবার সেই ঘরের কোনো অভিশাপের অংশ। আর এই রহস্যময় ও চিন্তাজনকের মধ্যেই এই গল্পটি এখানে শেষ হয়ে যায়। গল্পটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।